জুলাই নিয়ে ঘটনা আসলে আমি কম বলার চেষ্টা করছি। মানে গত আন্দোলন পরবর্তী সময় গত 7 মাসে বিভিন্ন ইন্টারভিউতে, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনে ছিলাম সামনের দিকে, আমাদের জায়গা থেকে বা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসেনি। তো সেই সময়টা আসলে আরো পরে আসবে আমি মনে করি, যখন সব কথা বলা যাবে। কারণ অনেক ঘটনা এখানে ঘটছে। আবার এটাও সত্য, যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও। তো সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে, এটা আমাদের সবার জন্য একটু সহায়ক হবে। তো আসিফের বইতে মোটামুটি একটা বর্ণনা আছে, এটার যদি ডিটেইলস ও স্বতঃস্ফূর্ততা আসছে এবং মানুষকে যে স্বতঃস্ফূর্তভাবে কানেক্ট করতে হবে, এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই। কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব, আন্দোলনের কৌশল, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল। এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত 7-8 বছর দীর্ঘ সময় ধরে আন্দোলনই করছি আসলে, নানান এই ছাত্রদের পক্ষের আন্দোলনগুলা, এবং ওই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে, সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক, ডাকসু নির্বাচন এবং এরপরে নানান যে আবরার হত্যা বিরোধী আন্দোলন। ফলে যেমন আমাদের তো একটা ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি, ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবে বা মূল নেতৃত্ব হিসেবে ছিলেন আক্তার হোসেন, ক্যাম্পাসে খুবই পরিচিত মুখ ডাকসুর নেতা হিসেবে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবেন আমরা যখন আন্দোলনটা শুরু করব। ইভেন এরকমও ছিল যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকবো না, আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিফ বাকের, তারা এই আন্দোলনটাকে লিড দিবে আমাদের ছাত্র শক্তির জায়গা থেকে আর কি। তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন, চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই এই আন্দোলন যুক্ত হয়েছে, তো তখন সেই জায়গা থেকে আমাকে আশা লাগছে। এবং আক্তার ভাই পিছনে থাকছেন, মাহফুজ ভাই পিছনে থাকছেন, ওনারা কাজ করছেন পিছন থেকে। কথা ছিল যখন আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে, হামলা নিপীড়নের সময় আসবে, যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম। তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে। পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান 17 তারিখে। এবং এরপরে যারা আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল, এখানে রিফাত নিজে উপস্থিত আছে, হাসিব আছে, মাহিন, কাদের, যদি মাহিন ছাত্র শক্তি ছিল না। আরেকটা জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্র শক্তি থেকে বের হয়ে করতে হবে। এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নেই আসলে, আমরা ছাত্র শক্তি হিসেবে নিজেদেরকে ঠিক না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরও মানুষকে যুক্ত করি। তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল, যারা সার্জিস হাসনা, তখন সেই ধারাবাহিকতা তাদের এসে যুক্ত হয়, মাহিন, এবং আমরা আন্দোলনটা বৈষম্য বিরোধী 1 জুলাই থেকে বৈষম্য বিরোধীর নামে আসলে আগায় নিয়ে যাই। তো আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ, অবদান, এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে। তো আমি বললে সেটা আমার গল্পই হবে আসলে। আসিফ যখন বইটা লিখতেছে এটা আসলে আসিফেরই গল্প, রিফাত যখন বলতেছে রিফাত, আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে। এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেকটিভ স্টোরি বা মেমোরি আমাদের জন্য হয়তো তৈরি করবে। আমরা যখন এখানে বলতেছি এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করছে, মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে। আমি তো এখনো জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে বা নরসিংদীতে কিভাবে সংগঠিত হয়েছে, তো ঢাকার বাইরে কিভাবে সংগঠিত হয়েছে। তো তাদের গল্পগুলো আমাদের আরো বেশি করে আসলে আসা দরকার। এবং আন্দোলনের 19 তারিখ থেকে বেসিক্যালি 1 তারিখ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার সাথে আসিফ বা বাকের, আমরা কিন্তু আর মাঠে ছিলাম না। আমরা 17 তারিখ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায়, আন্দোলনের নেতৃত্বটা মূলত সাধারণ জনগণের কাছেই চলে যায় আর কি। এবং তখন যখন আমরা ডিবিএফএ ছিলাম, রিফাত, রশিদরা তখন এটার একটা কমান্ড নেয় সোশ্যাল মিডিয়াতে। তো সেই জায়গা থেকে তখন মাঠের যে মূল যুদ্ধ অবস্থা যেটা তৈরি হয়েছিল, যেখানে আসলে সবাই যখন শহীদ হওয়া শুরু করলো, মানুষজন আহত হওয়া শুরু করলো, তো ওই সময়টা কিন্তু আমরা ছিলাম, আমি গুম হয়েছি, হাসপাতালে ছিলাম, তারপর ডিবি অফিসে, তারপর সেখান থেকে বের হয়ে আসা। তো আন্দোলনে আমি খুব বিচ্ছিন্নভাবে আসলে কথা বলতেছি, ধারাবাহিকতাতে রাখতেছি না। আমাদের একটা জিনিস ছিল যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে,
মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে, মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে, এবং মানুষের যেটা জনমত এবং জনমত বোঝার জন্য আমাদের তখন সোশ্যাল মিডিয়ায় ছিল, সেই অনুযায়ী আমাদের কর্মসূচিটা নিতে হবে। আমরা ফ্যাসিলিটেট করবো বেসিক্যালি আন্দোলনটা, বা কোঅর্ডিনেটর, এই শব্দটা সেখান থেকে আসছে। আমরা আন্দোলনটা লিড দিব না, আমরা আন্দোলনটাকে কোঅর্ডিনেট করব, আমরা আন্দোলনটাকে সমন্বয় করব। সারা বাংলাদেশে যে হচ্ছে, বা সাধারণ মানুষ তাদের ইমোশন, তাদের সেন্টিমেন্ট সব কিছুকে আমরা কোঅর্ডিনেট করব। তো সেই জায়গা থেকেই এই চিন্তাগুলো আমাদের মাথায় প্রথম থেকে ছিল, শুরু থেকে ছিল, এবং আমরা চেষ্টা করছি আন্দোলনের সময় এই জিনিসগুলোকে ধরে রাখার। এবং যেমন 16 তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা সরকার বিরোধী একটা আন্দোলনের দিকেই যাবে, এবং যেতে হবে, নিয়ে যেতে হবে, কারণ এই সরকারের হাতে রক্তের দাগ লেগে গেছে। সেদিন 6 জন মানুষ মারা গেছে, এবং তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে হামলা করা হয়েছে। এবং 9 দফা সাজানো হয়, 9 দফার ভিতরে 1 দফার মেসেজটা ছিল, কিন্তু আমরা প্রথমেই 1 দফার দিকে যাই নাই, কারণ আমরা জানি যে এই 1 দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে। মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে, আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব, এবং এইরকমটাই হয়েছিল। 3 তারিখ কিন্তু বৈষম্য বিরোধীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা দেওয়া হয়, কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এবং শহীদ মিনারে আসলে 1 দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না, কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি। আবার গণভবন যে ঘেরাওয়ের যে কর্মসূচি, 5 তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে। 5 তারিখ কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা, ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে মানুষ সাপোর্ট পাইছি, মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে, যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা, কারণ তারা বের না হলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল।